দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। আপনাদের সাথে রয়েছি আমি মারিয়া শিমু। আর আজ আমাদের মাঝে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তিনি তার কাজ দিয়ে, তার অভিনয় দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন এবং সেই জায়গা তিনি এখনও অব্যাহত রেখেছেন। আমরা যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং ফর এভার ন্যাচারাল এবং গ্ল্যামারাস আমাদের সকলের প্রিয় রোজিনা ম্যাম। কেমন আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো সুমু? আমি খুব ভালো আছি এবং আপনাকে পেয়েছি আরো ভালো লাগছে। অনেক জানা অজানা কথা জানবো, গল্প করব আপনার সাথে। ঠিক আছে। আচ্ছা, প্রথমে একটু জানতে চাই যে অনেক ব্যস্ত আমরা আপনাকে দেখি, রিসেন্টলি আমরা আপনার বেশ কয়েকটি ফটোশুট দেখেছি যেখানে আপনি এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন এবং মানে এই যে ফটোশুটের বিষয়গুলো বা মডেলিং এর এই যে বিষয়গুলো, এগুলো এত কনফিডেন্স নিয়ে আপনি সবার সামনে তুলে ধরছেন এখনো পর্যন্ত। একটু জানতে চাই এই কাজগুলো নিয়ে ব্যস্ততা কেমন এবং এছাড়াও আর অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে কিনা? না, আমি বেশ কয়েক বছর থেকে করছি আর কি। একটু আগে আমি বলি যে কেন করছি, কিসের জন্য করছি। কারণ আমি তো আসলে বেসিক্যালি বড় পর্দার মানুষ, তাই নাকি? তারপর হলো যে অবশ্যই আমি সিনিয়র, তো এখনকার তো যুগ পাল্টিয়েছে, তারপর অনেক কিছু চেঞ্জিং। তা আমি বেশ বোধহয় 3-4 বছর আগে যখন প্রথম শুরু হলো আপনার এই ফটোশ্যুটগুলো, তখন আমি আমেরিকাতে ছিলাম। তা আমি দেখছিলাম আর কি। তা দেখে ভাবলাম যে মানে এখনকার জেনারেশন যারা আছে আর কি করছে, আর যারা এখনকার জেনারেশন যারা মডেল তাদেরকে নিয়ে, তাই আমি বললাম ভালোই তো জিনিসটা। মানে আমি যেমন শুটিং করতে গেলে আমি মেকআপ নিতাম, জুয়েলারি পরতাম, একটা ছবিতে এক ধরনের ড্রেস আপ করতাম। যেমন রাজকীয় ছবি অনেক করেছি, রাজকীয় পোশাক পরেছি, জুয়েলারি পরেছি। তো সেম থিং সেটা হলো ফটোশ্যুট করছে। স্টিল কখনো আপনার ফেসবুকে দিচ্ছে, কখনো আপনার করে কি বলে রিলস করে দিচ্ছে। তা আমি ভাবলাম মনে মনে যে ওরা তো আমার কাছে কখনো আসবে না, কারণ আমি সিনিয়র, স্বাভাবিক ওরা এখনকার পাবে না। তা আমি কিন্তু যে আমি ওর নামটা না বললেই নয়, বলতে হয় তানজিন জনি। আমি মনে হয় যে তখন বোধহয় প্রথম এতটা ভাইরাল হয়েছিল। এখন যে শব্দটা বলি আমরা ভাইরাল, তখন আসলে ভাইরাল শব্দটা বুঝিনি আমি, যে ও যতটা নাম করেছিল, যে যতটা ও মানুষের মনে জায়গা নিয়েছিল। তখন কিন্তু আমি আমেরিকাতে বসে ওর নাম্বারটা জোগাড় করলাম, যাই হোক করে ওর সঙ্গে ফোনে কথা বললাম, ও তো হোয়াটসঅ্যাপে বা সামথিং এরকম। পরে ও তো মনে করেছে বোধহয় রং হতে পারে, উনি কেন আমার সাথে কথা বলবে, ভাবতে পারে নাই। তো তারপরে আমি ওকে শিওর করলাম যে না, আমি চলচ্চিত্রের নায়িকা বলো বা অভিনেত্রী বলো, আমি রোজিনা। পরে ওকে ও তখন বিশ্বাস করলো। ও তো একদম মানে কি বলবো যে সারপ্রাইজ হয়ে গেছে। পরে আমি ঢাকায় এলাম, এসে শুরু করলাম। তারপর থেকে বেশ অনেক জায়গায় করছি, অনেকেই করছে। যেমন পার্লারে, এখন তো আমাদের দেশে বেশ অনেক মেয়েরা কিন্তু এগিয়ে গেছে যে পার্লার করছে, বিউটি সেক্টরে। ওরাও কিন্তু অনেক পার্লার ওপেন করতে গিয়ে আমাকে ডাকছে, আমার ভালোই লাগে। তো যাই হোক, এখনকার যুগের সাথে, এখনকার কাজের সাথে যে আমি যে করতে পেরেছি বা করছি, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যারা আমাকে ভালোবাসে বা আমার দর্শক যারা আছে, আমাকে যারা পছন্দ করে, ওরা নতুনভাবে দেখতে পাচ্ছে আমাকে। আর একটা হলো যে এখন কিন্তু মানে আমি চলচ্চিত্র অত করছি না, আর আমাদেরকে নিয়ে কিন্তু গল্প লেখাও হয় না। তা যার জন্য মনে করি যে আমার যারা দর্শক ছিল, তারা হয়তো আমাকে স্বাভাবিক ভুলে যেতে পারে বা ভুলে গেছে। ইউটিউবের মাধ্যমে দেখে, অনেকে অনেক ছবি দেখে, গান দেখে। তাদেরও যে ছেলে মেয়ে এখন যে আমি ফটোশ্যুট করি, যে এখন যে অনেক অনুষ্ঠানে যাচ্ছি বা অনেক মানে কাপড় বলো, ড্রেসের বলো, মানে হিজাবের বলো, এগুলো যে আমি মডেলিং করছি, তো এখনকার বাচ্চারাও কিন্তু দেখি 15-16 বছরের, 12-13 বছরের বাচ্চারাও কিন্তু আমি দেখি যে আমার ফ্যান হয়ে গেছে। এটা আমি মনে করি যে অবশ্যই যে নতুন করে আবার রোজিনাকে আবিষ্কার করা অন্যভাবে, সবকিছু মিলে কিন্তু আমি খুব এনজয় করি। অবশ্যই এটা নিয়ে ব্যস্ত আছি, কাজ করি। আর একটা যেটা হলো যে অবশ্যই আমি চলচ্চিত্রের মানুষ, আমার এই করা হলো ছবি করা। তা আমি কিন্তু আগেও আপনার ছবি বানিয়েছি রোজিনা ফিল্মস থেকে, জীবনধারা, দোলনা ছবির যে গান একটি তুমি আমার কত চেনা, এখনো কিন্তু সবাই শোনে, বা এখনকার যারা সিঙ্গার আছে ওদের মুখে মুখে কোনো অনুষ্ঠান হলে ওরা দেখি যে এই গানটা গায়। তেমনি করে অনেক ছবির গান আছে অনেক সুন্দর।
আপনার মানুষের ছবির এই মন তোমাকে দিলাম, যাই হোক। তো আমি প্রোডাকশনের কাজ অ্যাকচুয়ালি এখন আর করা হচ্ছে না, না, কেন গত বছর তো করলাম আমি একটি ফিরে দেখা, এটা অবশ্য অনুদানের ছবি ছিল, আপনার মুক্তিযুদ্ধের ওই ৭১-এর একটি গল্প নিয়ে কাজ করেছিলাম। গত বছর কিন্তু কুরবানি ঈদের মধ্যে ৩ সপ্তাহ আগে রিলিজ হয়েছিল ছবিটা। তো আমি আরেকটা স্ক্রিপ্ট তৈরি করেছি, অলরেডি কমপ্লিট। তো ওটা ভাবছি যে ইনশাল্লাহ এই বছরে করব আর কি। তো ওটা নিয়ে ব্যস্ত আছি, কারণ স্ক্রিপ্টটা শুধু তৈরি করলে হবে না, একবারই কিন্তু একটা গল্প তৈরি করা এটাকে নিয়ে অনেকবার বসতে হয়। আমার যে রাইটার আছে বা আমার অ্যাসিস্ট্যান্ট, অনেক কারেকশন করতে হয়, যে একবার করে ফেললাম তা নয়, তুমি যত বসবে যত দেখবে ততই কিন্তু কারেকশন হবে আর কি। তো এইটা নিয়ে ব্যস্ত আছি। তারপর বাসা নিয়ে ব্যস্ত আছি, তারপর দেশের বাড়ি আমাকে মাঝে মাঝে যেতে হয়। তো বললে যখন কি নিয়ে ব্যস্ত থাকবো, ওইখানে আমরা একটা মসজিদ বানিয়েছি, তো ওইটারও দায়িত্বটা দায়িত্বটা আমার উপরে পর, আমি ওটা দেখাশোনা করি কখন কি হচ্ছে। এবার ৬ তারিখে আবার যাব, কিছু কাজ আছে, তো ওইখানে কেউ থাকে না, মানে সবাই ঢাকায়, তো কিছু কিছু যে আছে দেখতে হয়, করতে হয়। আমার বাসা নিয়ে আমার তারপর 2টা ওদের কুত্তা বলতে আমার খুব খারাপ লাগে, ওর 2টো ডগ আছে, ওদের একজনের নাম হলো ডেফি, একজনের নাম ডিউক। এত ছোটবেলা থেকে ওদেরকে আমি লালন পালন করেছে, 3 বছর বয়স হয়ে গেছে এখন একদম শুধু ফ্যামিলি। আমাকে ওরা মনে করে যে আমি ওদের মা, ওদের বাবা। আমাকে আমি যদি বাইরে যাই না, ওরা একদম মন মরা হয়ে বসে থাকে, যেমন একটা সন্তানরা থাকে। তারপর এমনই আমার গাড়ি গেটের বাইরে যে হর্নটা বুঝতে পারে যে আমার গাড়ি, বা আমি ওরা ফিল করতে পারে, দৌড়িয়ে সেখানে যাবে, কিন্তু অন্যদের গাড়ি ওরা এটা বুঝে যে অন্যদের গাড়ি। তো অনেক কিছু নিয়ে, এগুলো নিয়েই আসলে ব্যস্ততা, কাজ, দায়িত্ববোধ, পরিবার সবকিছু নিয়ে ব্যস্ত থাকি। একটু জানতে চাই যে চলচ্চিত্রে কাজ করার আগে আপনি থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন, কিন্তু একদমই যখন ছোট ছিলেন, যখন আসলে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয় স্কুলে বা কলেজে যে বড় হয়ে কি হতে চাও, এইম ইন লাইফ, তো তখন আপনার কি চিন্তা ভাবনা ছিল, বা কখনো ভেবেছিলেন কিনা যে না আপনি নায়িকাই হতে চান? এটা আমার মা আমাদের মানে বংশতে কোনোদিনও কিন্তু কোনো সংস্কৃতি অঙ্গনে নাই। এই যে আপনার যখন স্কুলেও আমার বোনটা পড়েছে, বা আমি আমার খালাতো বোন, তারপর আমার ভাইদের দেখেছি, চাচাতো ভাইদের, এদের কোনো অনুষ্ঠান হলে স্কুলে বা কলেজে এখানে কখনোই কিন্তু পার্টিসিপেট করতে দিত না গার্জিয়ানরা, খুবই স্ট্রিক্ট ছিল আর কি। আমি আমার কিন্তু চলচ্চিত্রে আসাতে কিন্তু ছবি দেখে দেখে অনুপ্রাণিত হয়েছি। আমাদের বাড়ি হলো রাজবাড়ি, আর গলন্দ হলো আমার নানা বাড়ি, বাবার বাড়ি রাজবাড়ি। তা আমাদের রাজবাড়িতে আমাদের বাড়ি থেকে কিন্তু 10 থেকে 15 মিনিট লাগতো হলে যেতে আর কি। তো মা তো দিত না, তা আমাদের কিছু বান্ধবী ছিল, স্কুল ফ্রেন্ড, তো যেদিন যেতাম ওদিন তো স্কুলে যেতাম না, সন্ধ্যার সময় মাকে বলতাম, ও আমার বান্ধবীর ওর মাকে বলতো যে আমরা এক জায়গায় ঘুমাবো আর কি। আচ্ছা। তো ওই ফাঁকে যখন আমাদের বাড়ির কাছে একটা মসজিদ ছিল, তো সন্ধ্যার সময় যখন মাগরিবের আজান দিত, তারপরেই আপনার সন্ধ্যার শোটা শুরু হতো, তো ওইটা আগে থেকে জানতাম। তো এই ছবি দেখে দেখে কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছি, আমি মানে অভিনয় করবো, অভিনয় মানে সাবানা হব, কবরী হব, এরকম কিছু আর কি। তো আমার মার খুব ইচ্ছে ছিল যে আমি বিশ্বাস করবো, আমি পরপরই আমরা 4 বোন, আমার একদম পিঠাপিঠি হলো আরও 2 বোন। তা আমরা 2-3 জনই স্কুলে যেতাম, কিন্তু ওরা 2 জন যেত, আমি যেতাম না। কখনো কোথাও গান বাজছে মাইকে, ওইখানে বসে আছে, যাই হোক এমনি। তার মার ইচ্ছে ছিল যে আমরা লেখাপড়া শেষ করে, যেন বাবা মায়ের যেটা আমার মা মফস্বলে হলেও কিন্তু খুব আধুনিক ছিল, আমি এয়ার হোস্টেস হবে, আমার মার খুব ইচ্ছা ছিল আর কি। আচ্ছা, এই জিনিসটা ছিল, কারণ আমার আমরা কিন্তু ছোটবেলা থেকে ঢাকায় আসতাম। আমি একটু ইন্টারাপ্ট করছি, আমাদের সাথে দর্শকের একটা ফোন আছে, আমি একটু ফোনটা নিয়ে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। আপনার নামটা বলে প্রশ্ন করবেন প্লিজ। হ্যালো। জি, আপনার নামটি বলে প্রশ্ন করবেন। জি, আমি খুলনা থেকে বলছিলাম, আপনার প্রোগ্রাম দেখতে খুব ভালো লাগছে। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো দর্শক, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলতে পারেন। কোনো বোধহয় যান্ত্রিক গোলযোগ হয়েছে, আমরা আসলে ফোনটি কেটে গেল। তো যাই হোক, আমরা কথা বলছিলাম কিভাবে আসলে আপনি অনুপ্রাণিত হলেন চলচ্চিত্রে আসার জন্য। ছবি দেখে দেখে অনুপ্রাণিত হয়েছি। তখন আমার মা যখন জানতে পারতো যে আমি রাত্রিবেলা ছবি দেখেছি,
তারপরের দিন স্কুলে যাইনি, কারণ আরও যে বান্ধবীরা আছে ওরা যায় নাই। তো আমি কালকে যে ছবিটা দেখেছি ওটা নিয়ে ওদেরকে আলাপ করতাম, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে আর কি। ওদিন আর স্কুলে যাওয়া হতো না। তা আমাদের বিকেলবেলা একটা উনি হিন্দু ছিলেন, বয়োজ্যেষ্ঠ, তো ওই পণ্ডিতের মতো আর কি, উনি আসতেন আমাদেরকে প্রাইভেট পড়াতে। তো আমি যখন স্কুলে পড়াচ্ছি তো আর কি, তো আমি তো আর যাইনি স্কুলে। তো আমার নাম কিন্তু রেনু আর কি, ডাকনাম। হ্যাঁ। তো আমার মা হয়তো রান্নাঘরে, তো রেনুর মা তোমার মেয়ে কিন্তু আজকে স্কুলে যায়নি, দেখো পারছে না পড়া দিতে। তা বলতো মারেন ধরে মারো, তোমরা একটা বেদ তো থাকতোই, হাত পাততে হতো আর মার খেতাম। এমনি অনেক মার খেয়েছি আমি। আসলে এই চলচ্চিত্রে আসবো, শাবানা হব, ববিতা হব বা কবরী হব, এটা সারাক্ষণ আমার মাথার মধ্যে ঘুরতো। মানে আপনি স্ক্রিনে থাকবেন এবং আপনি অভিনেত্রী হবেন, সেটা ছিল আপনার মূল উদ্দেশ্য। হ্যাঁ, উদ্দেশ্য। তো যার জন্য কিন্তু আসলে আমি ওভাবে আমার মায়ের যে স্বপ্ন ছিল ওই অত দূর এগোতে পারিনি। কিন্তু নিজের স্বপ্ন আপনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এটা যা করেছি সেটাও অনেক আছে, কিন্তু পালিয়ে এসেছিলাম আমি, কারণ আমরা কিন্তু ছোটবেলা থেকে ঢাকাতে আসতাম। আমার বাবা কিন্তু ঢাকার একজনের সাথে উনি বিজনেস করতেন, যার সুবাদে আমাদেরকে আসতে হতো মাঝে মাঝে, ওনারাও যেতেন আর কি। আর ওনারা ঢাকায় ছিলেন আর কি, আজিমপুর ওনাদের বাড়ি ছিল। তো সেই খালুজানের যে ঢাকার যে আমার আব্বার যে বিজনেস পার্টনার, ওনার ছেলে ছিলেন, উনি কিন্তু ঢাকাতে আপনার এই ছবির সাথে যুক্ত ছিল আর কি, ছবি মানে কাজ করতো। তারপর উনি ওনাদের আপনার ওল্ড টাউনে কিন্তু আগে একটা রেওয়াজ ছিল যে বছরে বাৎসরিক নাটক হতো আর কি। আচ্ছা, মানে নাটক, হ্যাঁ, মঞ্চ নাটক। মানে এই এলাকায় আমরা বেশ প্রভাবশালী সবাই মিলে নাটক করি, মানে ওদের তখন ছিল। তো ওই আলী, ওনার নামটা বলতে হয়, উনি অবশ্য দুনিয়াতে নেই, তো অবশ্যই বলতে হয় কারণ তার অনেক অবদান আছে আর কি। তার সঙ্গে আরও 2-3 জন ছিলেন, তার যে বন্ধুরা অনেক হেল্প করেছে আমাকে। তো উনি ওনাদের বাসায় আমি এসেছিলাম প্রথমে, আগেও আসতাম, পালিয়ে এসেছি আমি তখন। আমার মা একদম খুব অভিনেত্রী হওয়ার জন্য আপনি পালিয়ে এসেছেন। না, অভিনেত্রী মানে আমার মা আর বোনদের চেয়ে কিন্তু আমায় কিন্তু একটু মারপিট করা হতো বেশি আর কি, কারণ আমি একটু আসলে একটু দুষ্টুমিটা বেশি করতাম আর কি, পড়াশোনা করতাম না। স্কুল পালিয়ে যদি আপনি মুভি দেখতে যান তাহলে তো মার খেতে হতো, তারপরে পড়া দিতে পারতাম না, মার খেতে হতো। তারপর হয়তো বান্ধবীদের সাথে দেখা গেল আমাদের দেশের বাড়িতে কিন্তু আমাদের আম কাঁঠালের গাছ আছে, তারপরে কিন্তু একদম অমুকের আম পারতাম, অমুকের কাঁঠাল পারতাম সবাই মিলে, মানে আমার একার বুদ্ধিতে না, আরো 2-3 জন ছিল বান্ধবীরা সবাই মিলে। এগুলো যখন কমপ্লেন করতো তখন আমার মা একদম এগুলো আমি একটু মায়ের হাতের কিন্তু বেশ মারধর খেয়েছি। তারপর আমাদের বাড়ির সামনে দিয়েই আপনার উপরে একটু ব্রিজের মতো ছিল, বেশি বড় লেকের মতো আর কি। তো তার পাড় দিয়ে আপনার নারকেল গাছ, সরি পেয়ারা গাছ, তারপরে তোমার চিনো কি নামে যাই না, গাব গাছ এগুলো ছিল। তো পাড়ের একদম পাড়ে উঠে যখন বর্ষাকালে গাছে উঠে মানে লাভ দিচ্ছি পানির মধ্যে, এটা সেটা করতাম। মানে শৈশবটা একেবারে আপনার খুব প্রাণবন্ত কেটেছে। আমাদের সাথে আরেকটি ফোন আছে, আমরা একটু ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নামটি বলে আপনি আপনার কথাগুলো বলবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, আমি খুলনা থেকে বলছিলাম। আপনাদের প্রোগ্রাম দেখছি, খুব ভালো লাগছে। রোজিনা আপার খুব ভক্ত, ভালো লাগে ওনার প্রতিটা চলচ্চিত্র দেখতে। আপার কাছে একটা ছোট্ট মানে বিষয় জানতে চাওয়া, আপনারা একসময় দাপটের সাথে অনেক ভালো ভালো চলচ্চিত্র অভিনয় করেছেন, তো এখনকার যারা অভিনয়ে ঝুঁকতে চাচ্ছে বা যারা অভিনয় জগতে আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শটা কি? তাদের কি করে আপনাদের মতন এরকম ব্যবসায়িক অভিনেত্রী হয়ে উঠতে পারবে? না, আমাদের সবসময় ভালো পরামর্শ, কারণ আমি তো বেসিক্যালি চলচ্চিত্রের মানুষ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমার ভক্ত বা এই অনুষ্ঠান দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। যেটা বললেন যে আমার তাদের প্রতি কি একটা পরামর্শ এটাই হবে, সেটা হলো যে আসলে এখন যে ছবিগুলো হচ্ছে একটু মানে কারণ এখন সব কিছুই চেঞ্জ, যার জন্য বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ছবি করছেন যারা কিছু ছবি বানাচ্ছেন, আর যারা অভিনয় করছেন এখনকার বর্তমানে যারা অভিনেত্রীরা অভিনেতারা। তাই আমি মানে আসলে 2-1টা যে ভালো অভিনেতার ভিতরে নাই যে সিরিয়াসলি কাজ করছে, আর যে কিছু আছে মনে হয় যেন একটু সিরিয়াস না মনে হয় কাজের প্রতি। বলছি যে আমি কাজ করব বা কাজ করছি,
বা আমি চলচ্চিত্রকে ভালোবাসি, অভিনয়কে ভালোবাসি, এটা কার্যক্ষেত্রে আমার মনে হয় যেন একটু মনে হয় যতটা মনে হয় সিরিয়াস না। মানে সবাই শুধু স্টার হতে চাচ্ছে, স্টার হতে গেলে কি করণীয়? না, স্টার সরাসরি স্টার হওয়া যায় না, এটা কিন্তু ভুল ধারণা। আমার কথাই বলবো, আমি আমার কিন্তু চলচ্চিত্রে আশা, অবশ্যই নাটক করেছি প্রথমে, তারপরে কিন্তু একটা অ্যাড করেছিলাম মায়াবরীর, ওখান থেকে কিন্তু আমার সারা, কিন্তু আমার আপনার রাজমহল যে ছবিটিতে আমার জীবনের যে একদম মোড় ঘুরিয়ে দিয়েছিল, তো এটা কিন্তু একদম, এটা বোধহয় আমার যতদূর মনে হয় 78-এর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে রিলিজ হয়েছিল ছবিটি। আচ্ছা, তারপরে কিন্তু আমার জীবনে আর আমি মানে ফিরে তাকাইনি। ওই ছবিটা রিলিজের পরে একই সাথে ওই প্রডিউসার 2-3টা ছবি শুরু করলেন, আরও প্রডিউসাররা শুরু করলেন। আমি ওই নতুন বয়সেই সময়ই আমি মনে হয় যে একদিনে 3-4টা ছবি শুটিং করেছি, 2 দিন পরে কক্সবাজার যাচ্ছি, 3 দিন পরে মানে তখনই আপনার ব্যস্ততা একদম ফুল হয়ে গেল। আমি এটার সাথে যদি একটু অ্যাড করতে চাই এবং এই প্রশ্নটার সাথে আমি একটু যোগ করতে চাই, যখন আপনি এসেছিলেন ইন্ডাস্ট্রিতে এবং যেটা আপনি বলছিলেন যে আপনি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ কাজ করে এসেছেন, থিয়েটার, তারপর অ্যাডভার্টাইজ, তারপরে এই ক্রমান্বয়ে আর কি কাজগুলো করা হয়েছে, কিন্তু যখন আপনি ইন্ডাস্ট্রিতে এসেছেন আপনি যেটা বললেন যে যাদেরকে দেখে আপনি অনুপ্রাণিত হতেন, শাবানা ম্যাডাম রয়েছে, ববিতা ম্যাডাম রয়েছে, এরা খুব দাপটের সঙ্গে কাজ করছিলেন এবং সেই সময়টাতে অ্যাকচুয়ালি নতুন কেউ আসবে আমাদের ইন্ডাস্ট্রিতে বা নতুন কারো মুখ দেখা যাবে, এটা অনেকের জন্যই শঙ্কার বিষয় ছিল। তো সেখানে আসলে নিজেকে স্ট্যাবলিশ করতে আপনার কতটুকু বেগ পেতে হয়েছে? না, এতটুকু হয় না, না, যেটা ভুল ধারণা আমি মনে করি। আমি যে তার একটু ওনার কথাটা উত্তর দেই, আমি সেই ছবিটি রিলিজ হয়েছে অনেক, তারপরে 2-3 বছর আমি কিন্তু তখন স্টার হয়ে গেছি। কিন্তু স্টার মানে মানুষ বলে, কিন্তু আমি জানি না স্টার কাকে বলে কি না বলে, আমি শুধু কাজ জানি। আমাদের তখন সকাল 6টার সময় আসতে হতো, তারপরে আমাদের 7টা থেকে আপনার শুটিংয়ের শুরু হতো। তো যাই হোক, তখনও কিন্তু আমি গাড়ি কিনতে পারিনি, যে জন্য কথাটা বললাম। আমি তখনও কিন্তু এফডিসিতে স্কুটারে আসতাম। 2-3 বছর হয়ে গেছিল আমার, তখনও কিন্তু আপনার প্রতি বছরে বোধহয় 15-20টার মতো ছবি রিলিজ হয়েছে, এরকম হিট। তা আমার যে প্রডিউসার, যার ছবিতে আমি হিরোইন হয়েছিলাম, আমি স্কুটারে করে নামছি, তা উনি বলছেন, উনি ঢাকায় ছিলেন, আমাকে বোন বলতো, আরে বোন আপনার গাড়ি কই, আপনি স্কুটার আইছেন, এভাবে এই শব্দটা বলতো। আমাকে কই গাড়ি, আমি গাড়ি যে কিনতে হবে, কি কিনতে হবে, এগুলো মাথায় ছিল না। কিন্তু আর এই লাইনে আসলে পয়সা পাওয়া যায়, এটা কিন্তু আমার মাথায় ছিল না। এটার সাথে আরেকটা প্রশ্ন আমি একটু করতে চাই, আপনার জীবনের প্রথম পারিশ্রমিক কত ছিল? এটা 10 টাকা। এটা মানে সরি, আমি মাঝখানে একটু কথা বলছি, যে কারণে এখনকার যারা আছে আমার কাছে মনে হয় এখনকার এই যে এসেই বাড়ি গাড়ি, একদম আগে বাড়ি করব, গাড়ি করব, হ্যান ত্যান, এটা সেটা আর কি। আর আমার বেসিক হলো আমার সময় আমি কাজ করতে হবে, অভিনয় করতে হবে, বাড়ি গাড়ি কি এটা আমি জানতাম না সত্যি। যার জন্য আমার মনে হয় যে এখন যারা আসছে বা এসেছেন, যে প্রথমে বাড়ি গাড়ি তো হবে, এটা যদি বাড়ি গাড়ি তো অবশ্যই কাজ করলে হবে, অবশ্যই কাজ করলে টাকা পাওয়া যাবে, তবে কাজের দিকে যদি সিরিয়াস হওয়া যায়, কাজটাকে যদি ভালোবাসা যায়, তাহলে বাড়ি গাড়ি করতে কোনো অসুবিধা না। মানে বাড়ি গাড়িটাই যেন মূল সাবজেক্টটা না হয়। আর যেটা বলছিল তুমি আমাকে, যে কথাটা আমি আগে পরে হয়ে গেল, প্রথম পারিশ্রমিক, প্রথম পারিশ্রমিক যেটা, এই সংসদ ভবনে গেছিলাম আমরা ঘুরতে, তখন কিন্তু খেজুর বাগান নাম ছিল, তখন সংসদ ভবন কিন্তু ওপেন হয় নাই। আচ্ছা। তো আপনার জানোয়ার নামে একটি ছবি শুটিং হচ্ছিল, ম্যাডাম সুচরিতা ওটার হিরোইন ছিলেন, আর ওয়াসিম সাহেব হিরো ছিল। তো এখানে তখন ডান্স হচ্ছিল, যখন যেটা বলে যে আইটেম সং, তখন হতো যে এটা হলো ক্যাবারে ডান্স বা সামথিং এরকম বলতো, যে অনেক বড় ফ্লোরের মধ্যে বেশ অনেকগুলো টেবিল আছে, কিছু বোতল আছে, হার্ড ড্রিঙ্কস যেগুলো থাকে, একটা আপনার ডান্স করছে ভিলেন টিলেন, তখন যেমন হয় অ্যারেঞ্জমেন্ট, টোটাল একটা অ্যারেঞ্জমেন্ট। আমি তখন আমি আমার ওই আলী ভাইয়ের আরো ভাগ্নে টাগ্নে গেছি আর কি, তো দেখি যে অনেক লোকজন, আমরা ওইখানেও গেলাম, শুটিং হতো, তখন কিন্তু শুটিং কি আমি জানি না। আচ্ছা, তো দেখছি যে একটা মেয়ে নাচছে, এই করছে, হ্যান ত্যান, কি বল শুটিং এটা। পরে আমাকে একজন ডেকে বললো, এই মেয়ে আসো তো, আমরা হকচকিয়ে গেলাম আর কি। তখন আলী ভাইয়ের ভাগ্নিরা ছিল, ভাগ্ন ছিল, যা তোমার তো খুব শখ। তো আমি গেছি, তো মেকআপ রুমে নিয়ে গেল, নিয়ে কার জন্য একটা প্যান্ট পরিয়ে দিল, লুজ হচ্ছিল, বেঁধে টেঁধে দিল, টাপ করে দিল। পরে আবার যখন ফ্লোরে আসলাম, একটা ট্রের মধ্যে 2টা বোতল, তারপর 2টা গ্লাস বললো যে আমরা বলবো অ্যাকশন,
তুমি হেঁটে বেশ বোধহয় ধর 100 গজ দূরে তুমি এখানে যে টেবিলে রাখবে, রেখে যখন বলবো চলছে চলছে কাজ, বলবো কাট, তখন তুমি নড়াচড়া করবে। তা আমি 2বার একটু রিহার্সাল করলাম, করার পর তাই হলো। নার্ভাস হননি তখন? না, নার্ভাস হইনি তো, মানে আমার তো ডিটারমাইন্ড আমি এটা হবো সেটা, ওই এইটা সত্যি কথা, আমি নার্ভাস ফিল করি নাই। আর আমি কিন্তু একটা কথা বলি যে আমি কখনো কিন্তু আমার স্কুল লাইফে কোনো স্টেজে কোথাও কিন্তু কোনো সময় কোনো ফাংশনে বা কোনো গানে বা কোনো জায়গায় কিন্তু পার্টিসিপেট করিনি। আমার মা কখনোই দিত না, কেন যেন আমার জানি না, বলতে পারবো না, কিন্তু তার একটা কিন্তু আধুনিকতা ছিল। কিন্তু তারপরে যাই হোক, তো ওইখানে যখন শট দিলাম, দেওয়ার পরে যে ক্যামেরাম্যান ছিলেন, তো উনি বললো যে স্টিল ফটোগ্রাফারকে বললো যে মেয়েটাকে কিছু স্টিল ছবি তোলো। আচ্ছা। তা তখন স্টিল ছবি তুললো, তোলার পরে চলে আসতেছে, তখন আমাকে 10 টাকা দিয়েছিল। আচ্ছা, তো 10 ওই টাকাটা দিয়ে কি করেছিলেন? আমি মনে নাই, কারণ আমি তো জানি না এখানে টাকা পাবো বা দিবে, তো আমরা তো গেছি ঘোরার জন্য। তো এখানে তখন আমার যে আমার আলী ভাইয়ের ভাগ্নি ভাগনারা, ও তো খুব খুশি, 10 টাকা দিচ্ছে আর কি। পরে কি করেছে মনে নাই আমার এটা। তো তবে ওই যে আপনার স্টিল তুলেছিল ওটা তখন বোধহয়, কারণ তখন তো আমাদের ম্যাডাম শাবানা কবরী এনারাই তো হিরোইন, আর রাজ্জাক ভাই, আলমগীর ভাই, ফারুক ভাই, পারস ভাইরা, তো আর তো ওরকম কিছু না তখন, তো কোনো প্রাইভেট চ্যানেল ছিলই না, বিটিভি, অত মডেলিং ছিল না, মডেলরা ছিল না। পরে ওইখান থেকে বোধহয় ভাইরাল এখনকার শব্দ যেটা ভাইরাল হয়, তো তখন সবার নজরে আসলো। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা একটু নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন বা যা বলার সেটা বলবেন। আসসালাম আপু, আমি হচ্ছে ম্যাডাম রোজনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি। ম্যাডাম আমার আপনাকে অনেক পছন্দ, আপনি দেখতে অনেক সুন্দর। না, আপনি কিভাবে এগুলো মেইনটেইন করছেন এটা আমি জানতে চাই, এবং এটার সাথে এটাও জানতে চাই আপনাকে এখন বর্তমানে কোনো সিনেমাতে পাবো কিনা, এবং আপনার সিনেমা আমার খুবই পছন্দের। আসলে আমি আমাকে নিজেকেই বানাতে হবে। আমি গত বছর একটি ছবি বানিয়েছিলাম ফিরে দেখা, আর এবারও একটা গল্প রেডি করেছি, ইনশাল্লাহ বানাবো যদি কোনো রকম প্রবলেম না থাকে। আর মাঝে মাঝে তো ফটোশ্যুট করি, নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন ফেসবুকে বা আপনার যারা অনেক টেলিভিশনের অনলাইনে তো দেয়টাই আর কি। তো অবশ্যই এখন যেটা বলছেন যে ছবি করাটা, এখন যারা প্রোডিউসার ডাইরেক্টর আছে, আসলে আমরা তো অবশ্যই সিনিয়র, আমাদের কিনা কখনো ভাবে না, আমার মনে হয় গল্প তৈরি করে না, তৈরি করলে নিশ্চয়ই আমাদেরকে নিত, এখনকার যারা আছে তাদেরকে নিত। আগে যেরকম হতো যে ম্যাডাম শাবানা কবরী আছেন, রোজি ভাবি আছেন, আনোয়াপা আছেন, তাদেরকে ঘিরেও কিন্তু গল্প হচ্ছে, আমরা যে নতুন আমাদেরকে ইন্ট্রোডিউস করছে, মানে গল্পতে নিচ্ছে আর কি, আমরা ইন্ট্রোডিউস হচ্ছি দর্শকের সাথে। এই ধরনের মনে হয় না এখন ওরকম প্রোডিউসার মানে আছে, বা ওরকম মনে করেন আছে, মানে হয়তো ফিল করে না, মনে করে না। এক্স্যাক্টলি, এটা নিয়ে কিন্তু আপনি শুরুতেই বলছিলেন যে এখন আসলে যেটা হয়, এখন যখন কোনো গল্প লেখা হয় বা কোনো চলচ্চিত্রের কাজ হয়, তারা ক্যারেক্টারকে বেস করে বা একজন আর্টিস্টকে বেস করে যে গল্প লেখার বিষয়টা, সেটা কিন্তু এখন নেই। বা আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশেও তাকাই, সেখানেও কিন্তু প্রত্যেকটা আর্টিস্টকে বেস করে তার অনুযায়ী আসলে ক্যারেক্টারগুলো করা হয়। তো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় আর কি ধরনের পরিবর্তন আমাদের ইন্ডাস্ট্রিতে এখন? না, পরিবর্তন আসলে যাই না, এটা পরিবর্তন যেটা তুমি বললে যে পার্শ্ববর্তী দেশের কথায়, অমিতাভ বচ্চনও কিন্তু বছরে তো একটা ছবি তো করছে, তাকে ঘিরেই কিন্তু গল্পটা তৈরি হচ্ছে। রেখা বলেন, তারপরে যে মাধুরী দীক্ষিত অনেকদিন পরে আসলো, হেমা মালিনী, বছরে একটা করুক না, আমাদের তো বেশি দরকার না, আমাদের তো গোনার কোনো কিছু নেই, আমাদের শুধু কেউ, আমরা তো গুনেছি যে বছরে কয়টা ছবি করলাম। এখন হলো যে সম্মানজনক কোনো ভালো চরিত্র করা, বা আমার যারা দর্শক আছে তারা যে মনে করে যে না সুন্দর একটা চরিত্র করেছি, আবার দেখছি, এটা তাই নয় কি, এইটাই কিন্তু। বাট যেটা বলছি যে আমাদের যারা এখন বর্তমানে যারা প্রডিউস করছেন বা ডাইরেক্টর আছেন, মনে হয় না ওই ধরনের ভাবনা চিন্তা আছে বা করেন আর কি। বর্তমান যারা হিরো হিরোইন আছে ওদের উপরে গল্প লেখে বা যাই হোক এরকম। তো আমাকে নিয়ে শুধু না, যারা চলচ্চিত্র বানাচ্ছেন, আমার মনে হয় এই জিনিসটা রাখাটা উচিত, যে সব ছবিতেই না, বছর অন্তত সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা সুন্দর গল্প করা যায়, একদম মানে যে মানুষ দর্শকও ফিল করবে যে সিনিয়র আছে জুনিয়র আছে সবাই মিলে, তো দর্শকদের ইন্টারেস্ট বাড়বে, যে না হলে যে ছবিটি দেখি, তাই না? তো এটা হলো কি, এটা পরিবর্তন
এটা চেঞ্জ করতে হবে আমাদের ডাইরেক্টর প্রোডিউসারকে আর কি, তাদের মানসিকতা চেঞ্জ করতে হবে মনে হয় আর কি। মানে যারা এখন কাজ করছে আসলে আর্টিস্টদেরকে নিয়ে, শিল্পীদেরকে নিয়ে, তাদের আসলে বিষয়টা ভাবতে হবে, কারণ অনেক পরিবর্তন তো এসেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো আমরা যেটা জানি যে আপনি যখন থেকে কাজ করা শুরু করেছেন তারপর থেকে যেটা বললেন যে আসলে আমার ক্যারেক্টার বা আমার জীবনের মোড় ঘুরে গেছে যেই চলচ্চিত্রটি দিয়ে, এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপরে আপনি উল্লেখযোগ্য অনেক কাজ করেছেন, আমরা জানি বাংলা ফিল্মে কাজ করেছেন, আপনি হিন্দি ফিল্মে কাজ করেছেন, উর্দু ছবিতে কাজ করেছেন, এবং আমরা যতটুকু আমরা জানি সেটা হচ্ছে একটি চলচ্চিত্রের জন্য আপনি পাকিস্তানে তখন কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন, নিগার অ্যাওয়ার্ড পেয়েছেন। সো ওই যে ওই অর্জনগুলো, সেই অর্জনগুলো আসলে আপনাকে আরো কতখানি উদ্বুদ্ধ করতো? না, যখনই মানে কে না মানে তোমার কাজের বিনিময়ে তুমি পুরস্কৃত হচ্ছ, তখন মনে হতো যে না, আমাকে আরো ভালো কাজ করতে হবে, কেননা আমি যে কাজ করেছি তার বিনিময়ে আমি পুরস্কৃত হয়েছি, যেন আরো ভালো কাজ করে আরো 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 যেন এগিয়ে যেতে পারি। এই পুরস্কারের চেয়ে কিন্তু মানুষের, যে আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবেসে যারা ছবি দেখতে আসে, তাদের পুরস্কার, তাদের ভালোবাসা যেন পাই, এটা আমার বড় পুরস্কার হবে আর কি। তাদের যেন ভালো ভালো গল্প নিয়ে, ভালো চরিত্র নিয়ে যেন ভালো কাজ করতে পারি, তারা যেন আরো আমার মনে রাখে সারাটা জীবন যতদিন আমি বেঁচে থাকি। এই জিনিসটা আমার খুব মানে হতো আর কি, অনুপ্রাণিত হতো যে না, আমার করাটা উচিত হবে আর কি, আরো বেশি। এবং যেটা আপনি বলছিলেন ম্যাডাম, যে এখন যারা অ্যাকচুয়ালি কাজ করছে তারা কোনো না কোনো একটা কারণে হয়তো বা আমাদের যারা লেজেন্ড অ্যাক্ট্রেস রয়েছেন, যারা একটা সময় পর্দা কাঁপিয়েছেন এবং এখনো পর্যন্ত যারা সকলের মনে রয়েছেন, তাদেরকে নিয়ে ভাবছেন না। এমনও কি হতে পারে যে তারা হয়তো বা ভাবছেন যে আপনারা হয়তো বা এখন নতুন কাজ করতে ইন্টারেস্টেড না বা পছন্দ করছেন না, মানে এমন কি কখনো হয়েছে, বা আপনারা কি কখনো সেই জায়গা থেকে সেই ইন্টারেস্টটা কি আসলে শো করেছেন কিনা? না, এটা হলো কি, যেমন আমার কথাই বলবো আর অন্যদের কথাই বলতে চাই না। আমি আপনার 91-এ ডিক্লেয়ার দিয়েছিলাম। আমার জীবনযাত্রা শুরু, আমি একটু বোধহয় বেশি কথা বলছি মনে হয়, কারণ এগুলো উত্তর দিতে হলে একটু আগে পরে যেতে হবে। আপনার 78 থেকে আমার জীবনযাত্রা শুরু, একটানা আমি কাজ করছি ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশ থেকে বিদেশ এবং পাকিস্তান, আপনার ভারতবর্ষে, মানে লটস অফ জায়গা, নেপাল, শ্রীলঙ্কা, লটস অফ জায়গায় আমি কাজ করছি। হয়তো 2 দিন এখানে, মানে একটা মানে অনেক অনেক পরে আমি হলো কি, আমার 4 থেকে 5 বছর, এটা আমার কথা না, এটা যখন পত্রিকা লিখতো আর কি, সবচেয়ে বেশি হাইয়েস্ট বছরে আমার ছবি রিলিজ হয়েছে। কিন্তু ম্যাডাম শাবানা ববি তো ওনারা তো অনেক সিনিয়র। পরে আমি আস্তে আস্তে ফিল করলাম যে না, আমি একটু অবসর নিতে চাই। তা আমি 91-এ ডিক্লেয়ার দিলাম যে আমি আর নতুন কোনো ছবিতে সাইন করব না, যেগুলো পুরনো আছে ওগুলো শেষ করব। তখন কিন্তু আমার যারা প্রোডিউসার, ডাইরেক্টর একদম খুব উদ্বিগ্ন হয়ে গেলেন, কারণ আমি তখন তো রাইজিং চলছে, যে রোজিনা মানে হিট ছবি, বা রোজিনা মানে দর্শক টানবে, দর্শক হলে আসবে। বললাম না না, আমি করবো না। তো আমি এই পুরনো ছবি শেষ করতে করতে লেগে গেছিলো আমার আপনার 93-4 পর্যন্ত। তারপর যাই হোক আমি আর করি নেই একদম। আমার অনেক প্রোডিউসার, ডাইরেক্টররা মনক্ষুণ্ণ হয়েছিলেন, না তুমি থাকো বা আপনি করবেন, এটা সেটা হয় একটা ভালো আর্টিস্টের সাথে কাজ করতে করতে তাদের সেখানে। তারপরে আমি তোমার আসতাম ঢাকাতে, এসে কলকাতার কিছু ছবিতে কাজ করতাম। তারপর লাস্টে আপনি পরে আপনার 2005-এ একটি ছবিতে কাজ করেছিলাম, সেইতে আপনার 94-এ চলে গেছিলাম, 2005-এ অনেক হ্যাঁ কাজ করেছিলাম। সেটা হলো কাজী নজরুল ইসলামের লেখা রাক্ষসী ছবিতে। তো সেটাই আর কি, মনে করো যে আমার যেটা বলছেন যে প্রোডিউসার ডাইরেক্টররা বলে আমাকে কিন্তু, যে আপনি আচ্ছা না, যে কোনো মানে কি বলবো, সচরাচর যে গল্পগুলো হয় মা, ভাবি, খালা, হ্যাঁ, তো না সেটা আমার করতে আপত্তি নেই, কিন্তু বাট সেই গল্পটা হতে হবে হলো সেই মা কেন্দ্রিক, ভাবি, সেখানে যেন আপনার চরিত্রটা আপনার মতো করে সেটআপ থাকতে হবে। কিন্তু যেতে দিল, মনে করেন যে আছে না, মা তো আছে, ভাবি তো আছে, হিরো হিরোইনের মা ভাবি, তো গুরুত্বটা আর কি ওই ধরনের করার মতো। আমি যার জন্য একটু ব্যাখ্যা দিলাম যে আমি যেখান থেকে চলে গেছি, এই ছোট ছোট মা ভাবির চরিত্র করার মতো মেন্টালিটি আমার নাই, আর কখনো আমি করব না। তবে নারী কেন্দ্রিক বা মা কেন্দ্রিক বা ভাবি কেন্দ্রিক ওই ধরনের যদি গল্প হয়, চরিত্রটা যেখানে গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই আমি কাজ করব। আমার কখনো আসে, কিন্তু যে অফার পাই না তা নয়, কিন্তু বাট এখন যার জন্য আমি করি না দেখে
কেউ মানে তেমন হয়তো বা বলতে আসে না। আসেও না আর কি, আমি দরকার মনে করি না আর কি। আচ্ছা ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাই, এখন আমাদের যে চলচ্চিত্রগুলো হচ্ছে সেগুলো নিশ্চয়ই দেখা হয়? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো সেন্সর বোর্ডে ছিলাম 2 বছর, এই তো আপনার 2-3 মাস হলো আবার চেঞ্জ হয়েছে। নাই, আমি অনেক ছবি দেখেছি, অনেক আচ্ছা, ছবি। তো আমাদের একদম এখন খুব রিসেন্ট হচ্ছে আমাদের সুপারস্টার সাকিব খান অভিনীত তুফান চলচ্চিত্রটি বেশ সাড়া ফেলেছে, দেখা হয়েছে কিনা? না, ওই ছবিটা আমার দেখা হয়নি, দেখবো, কারণ ওটা আমি আমাদের সেন্সারে যখন ছিলাম ওটা তখন ওই হয় নাই। আপনার ওই ছবিটা দেখবো ভাবছি আর কি, আমার দেখি ফ্যামিলিরাও দেখবে। না, এটা আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগে। কারণ হলো কি, আমি তো চলচ্চিত্রের মানুষ, আমি তো চাই না যে আমার চলচ্চিত্র থুবড়ে পড়ুক, তাই না? Exactly. আমি তো চাই আমার চলচ্চিত্র যেন আমার দেশে না, আমার দেশের থেকেও যেন বাইরের দেশে মনে করেন সারা জায়গায়, যেমন পার্শ্ববর্তী দেশের কথা Recognition যেন বলছে যে পায়। ওয়ার্ল্ড মার্কেট, তা আমার দেশের ছবি কেন ওয়ার্ল্ড মার্কেট হবে না? কারণ এখনকার যুগ পাল্টে গেছে, মানুষের অনেক মানে মেন্টালিটি পাল্টে গেছে। আর আমাদের দেশের মানুষ কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে। তা এটা মনে করেন আমি চাই যে আমার দেশের যেন ছবি, আমার দেশের সংস্কৃতি এটা সারা ওয়ার্ল্ড মানে করে ঝাঁপিয়ে পড়ে, যে এবং আমরা যেন খুব গর্ব ভরে হ্যাঁ, অ্যাকচুয়ালি নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি যে আমরা বাঙালি করতে পারি। ম্যাডাম, আমাদের প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে চলে শেষ এসেছে, আমাদের একদম, সময় একদম শেষ, আমাদের অনেক কথা বাকি রয়ে গেছে, অনেক গল্প এখনো করা হয়নি। তারপর বলবো যে এই ছবিটা চলছে, এত শর্টকাটে বলি, আসলে আমার ভালো লাগছে। এই ধরনের ছবি যদি শুধু ঈদে না হয়, 12 মাসে তো 1 বছর, অন্তত 5-6টা ছবি যেন বছরে আপনার যদি এই ধরনের হিট হয়, তাহলে আমাদের চলচ্চিত্র বাঁচবে, আমাদের হল বাঁচবে, আমাদের চলচ্চিত্র শিল্পী বাঁচবে। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য। আপনি অনেক ব্যস্ত, তার মধ্যে আমাদের সময় দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। এবং এটিএন বাংলা লাইফ এন্ড বিউটি টিমের পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর এটিএন বাংলার পরিবারের জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আগামী পর্বে নতুন কোন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এটিএন বাংলার সঙ্গেই থাকুন।